করছো কি রোদেলা? স্যার এখন মিটিংয়ে রয়েছে, জরুরি মিটিং চলছে, ভিতরে প্রবেশ করতে পারবেন না। কথাটা শুনে রোদেলা কটমট দৃষ্টিতে তাকালো সাইমার দিকে, মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলালো, তারপর মুচকি হেসে বলল, আপনার নাম সাইমা? হ্যাঁ, আমি সাইমা। বলল সেক্রেটারি সাইমা। সাইমা মনে মনে ভাবছে সে কাজে খুব পারদর্শী। একদিন দুদিনের ব্যাপার, আয়াজ স্যার নিশ্চয়ই তাকে আবারও সেক্রেটারি পদে ফিরিয়ে নিবে, কারণ অন্য কেউ তার মতো নিখুঁতভাবে কাজ হ্যান্ডেল করতে পারবে না। ভিতরে অনেক অহংকার বোধ জমা হয়েছে সাইমার। রোদেলার দিকে তাকিয়ে আছে সাইমা। আয়াজ স্যার বলেছেন কেউ যেন ডিস্টার্ব না করে, কিন্তু স্যারের নতুন সেক্রেটারি মিস্টার ইমন তার দায়িত্ব পালন করতে সক্ষম হয়নি। তাই সাইমা মনে মনে খুশি, আজই হয়তো তার পোস্টে সে আবার ফেরত যেতে পারবে। ভাবনার মাঝে এক বালতি পানি ঢেলে দিয়ে রোদেলা বলে উঠল, আপনি আমাকে তুমি করে বলছেন কেন? আপনি কি জানেন না আমি কে হই? হ্যাঁ, তুমি শিয়াব স্যারের মেয়ে, বয়সে আমার অনেক ছোট, তাই তুমি করে বললাম। রোদেলা সাইমাকে হাত তুলে থামিয়ে দিয়ে বলল, আমি বসের মেয়ে, অর্থাৎ বস, ভবিষ্যৎ বস, তাই তো? সাইমা থতমত খেয়ে গেল, বুঝতে পারেনি ছোট্ট মেয়ের মুখ থেকে এমন ধরনের কোনো কথা শুনবে। এদিকে শিয়াব ও আয়াজের কেবিনে বসে কিছু ক্লায়েন্টের সাথে গুরুত্বপূর্ণ কথা বলছিল। এমন সময় বাহিরে দরজার সামনে কারোর কথা শুনে মিস্টার ইমনকে দরজার কাছে এগিয়ে গিয়ে দেখতে বলল কি হয়েছে। ইমন গেল দেখার জন্য। দরজা খুলতে দেখতে পেল রোদেলা ম্যাম মিস সাইমার সাথে কথা বলছে। মিস্টার ইমন দৌড়ে এসে আয়াজের উদ্দেশ্যে বলল, স্যার, একটু ঝামেলা হয়েছে। রোদেলা ম্যাম এসেছে মিস সাইমার সাথে, একটু উচ্চস্বরে কথা বলছে দেখলাম। সাথে সাথে চেয়ার থেকে উঠে গেল আয়াজ, শিয়াবও উঠে গেল, দুজনে দৌড়ে দরজার কাছে গেল। তারপর রোদেলা সাইমার দিকে তাকিয়ে বলল, শুধু বসের মেয়ে না, আপনার বসের হবু স্ত্রী আমি, এটাও নিশ্চয়ই শুনেছেন। তার মানে আমি আপনার ডাবল বস। 50-50 যদি হিসাব করেন তাহলে পুরো 100% আমার, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মিস সাইমা রোদেলার কথা শুনে থতমত খেয়ে যাচ্ছে, কি বলবে উত্তরে কিছু বুঝতে পারছে না। রোদেলা সাইমার দিকে তাকিয়ে বলল, বস বয়সে ছোট হোক আর বড় হোক, তাকে অলওয়েজ সম্মানের সাথে কথা বলবেন, আপনি করে কথা বলবেন। আর কি বললেন, আমি কেবিনের ভেতর ঢুকতে পারবো না? ঠিক আছে, ডাকুন আপনার বসকে। বাইরে দাঁড় করিয়ে মিটিং করবে নাকি আমায় সসম্মানে সাথে নিয়ে কেবিনের ভেতর যাবে, দেখি আমি। এই কথা শুনে সাথে সাথে আয়াজ এসে রোদেলার পাশে দাঁড়ালো, বলল, কি হয়েছে? বাইরে দাঁড়িয়েছে কেন? শিয়াব চুপ করে দেখছে কি হয় ব্যাপারটা। আপনার প্রাক্তন সেক্রেটারি আমাকে কেবিনের ভেতর ঢুকতে দিচ্ছে না, বলেছে আপনি নাকি নিষেধ করেছেন। যে কেউই আসুক না কেন কেবিনের ভেতর নাকি প্রবেশ করতে পারবে না। বলে রাগে কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল আয়াজের দিকে। আয়াজ রাগত স্বরে সাইমার দিকে তাকিয়ে বলল, আপনাকে বলেছিলাম মিস রোদেলা আসলে আপনি তাকে ঢুকতে দেবেন না। উনি কি স্টাফদের মধ্যে পড়ে? ওনাকে আপনি কেন আটকেছেন? সাইমা আমতা আমতা করে বলল, না স্যার, আমি ভেবেছি ভেতরে জরুরি মিটিং চলছে, তাই মিস রোদেলা। আর বলতে পারল না সাইমা। আয়াজ হাত উঠে তাকে থামিয়ে বলল, ভবিষ্যতে এরকম দৃশ্যটা যেন আর না দেখি। মিস রোদেলা এই অফিসের স্টাফ না, উনি এই অফিসের বসের মেয়ে এবং বসের হবু স্ত্রী। যে কোনো ওয়েতে উনি আপনার ভবিষ্যৎ বস, তাই বস যে কোনো সময় যে কোনো কেবিনে ঢুকতে পারে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? আর শিয়াব বা আমার ফ্যামিলি থেকে কেউ আসুক বা না আসুক, আমার পাশে এবার কেবিনে ঢোকার জন্য আপনাদের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কথাটা ক্লিয়ার? মনে থাকবে ভবিষ্যতে? বলল আয়াজ। সাইমা মাথা নিচু করে বলল, জি স্যার, মনে থাকবে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আপনি আপনার ডেস্কে গিয়ে আপনার কাজ করুন। আমার কেবিনে কে আসবে কে যাবে সেটা দেখার দায়িত্ব নিশ্চয়ই আপনার ছিল না? ভবিষ্যতে এরকম ভুল হলে আপনার অন্য জায়গায় জব খুঁজতে হবে মিস সাইমা। বলেই রোদেলার হাত ধরে কেবিনে নিয়ে আসলো আয়াজ। আয়ান ও শিহাব ঢুকলো পেছনে পেছনে। রোদেলা কেবিনে ঢুকে তার পুরনো অভ্যাস গিয়ে আয়াজের চেয়ারে বসে পড়লো। আয়াজ যাদের সাথে মিটিং করছিল তারা তাকিয়ে রইল। এই হাঁটুর বয়সী মেয়ে মিস্টার মুনতাসির চৌধুরী, আয়াজের হবু স্ত্রী, তারা অবাক চোখে তাকিয়ে রইল রোদেলার দিকে। আয়াজ ক্লায়েন্টের দৃষ্টি এবং মনোভাব বুঝতে পেরে তাদের কাছ থেকে আধা ঘন্টা সময় চেয়ে নিল। তারা সবাই বাইরে চলে গেল। শিহাব তাকিয়ে আছে মেয়ের দিকে, রোদেলার আগে গজগজ করছে। আয়াজ রোদেলার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? মেজাজ কি খুব গরম? কোল্ড কফি খাবে? চকলেট দেবো? শিহাব ভ্রু কুচকে তাকালো আয়াজের পানে। পাপা, আমার জন্য কোল্ড কফি। না না ভাই, তুমি কি খাবে? শিহাব কটমট করে তাকালো আয়ানের দিকে। এভাবে তাকিয়ে কোনো লাভ নেই, আমি সব জায়গায় তোমাকে নানা ভাই বলেই ডাকবো। বলেই চেয়ার টেনে শিহাবের সামনে বসে পড়লো আয়ান। শিহাবও চুপচাপ চেয়ার টেনে বসে পড়লো। এদের বাপ ছেলের কাণ্ড কারখানা, দিন রাতের শান্তি হারাম হয়ে যাচ্ছে শিহাবের। এদিকে রোদেলা রেগে বোম। আয়াজ বলছে, কি হয়েছে? রাগ করছো কেন? বকা দিয়েছি তো। আর তোমার কথা মতো সাইমাকে সেক্রেটারির পদ থেকে সরিয়ে দিয়েছি। এই যে মিস্টার ইমন, ওকে দেখতে পাচ্ছ?
আজকে থেকে ও আমার সেক্রেটারি। কত কষ্ট করে রাতভর খোঁজাখুঁজির পরে ওকে আমি খুঁজে বের করেছি। কথাটা শুনে শিহাব তাকালো আয়াজের দিকে। আয়াজও এক নজর তাকালো শিহাবের দিকে। আয়াজ চোখ দিয়ে ইশারা করলো, এখন কিছু বলিস না। শিহাব চুপ করে রইল আর মনে মনে ভাবলো, এখন যদি রোদেলার সামনে না থাকতো, ঠিকই তোর পেলে খুলে উড়িয়ে দিতাম। রাতভর কষ্ট করলাম আমি, আর দিনের বেলা ক্রেডিট নিচ্ছিস তুই। শালার কপাল কপাল করে পাইছি তোর মতো জামাই। এসব ভাবতে ভাবতে অসহায় দৃষ্টিতে তাকালো আবারও মেয়ের দিকে। মেয়ের দিকে তাকিয়ে শিহাব ঠান্ডা হয়ে গেল। রোদেলা তাকালো ইমনের দিকে। কিছু একটা ভাবছে রোদেলা, কিন্তু কি ভাবছে সেটা শিহাব বা আয়াজ কেউই ঠাহর করতে পারছে না। সেক্রেটারি ইমন ভ্যাবাচাকা খেয়ে গেল। রোদেলা এভাবে তাকিয়ে আছে দেখে সাহস করে একটু কাছে এগিয়ে এসে বলল, জি ম্যাম, কিছু বলবেন? রোদেলা না সূচক মাথা নাড়ালো, তারপর আয়াজের দিকে তাকিয়ে বলল, আমার জন্য কফি আনান, কোল্ড কফি। ইমন সাথে সাথে বলল। স্যার, আমি এক্ষুনি পাঠাচ্ছি। রোদেলা ইমনকে থামিয়ে বলল, মিস্টার ইমন, আপনি না মিস সাইমাকে বলুন কোল্ড কফি নিয়ে আসতে। ইমন শুকনো ঢোক গিল, তাকালো আয়াজের দিকে। আয়াজ মাথা নত করে তাকিয়ে আছে রোদেলার দিকে। জানে এখন ওর মেজাজ গরম হয়েছে, এখন না করা ঠিক হবে না কিছুতেই। তাই ইমনকে চোখ দিয়ে ইশারা করলো যা বলেছে তা করার জন্য। ইমন কেবিনের বাইরে চলে গেল। আয়াজ চুপচাপ তাকিয়ে আছে রোদেলার দিকে। শিহাব উঠে এসে বলল, এটা তো সাইমার কাজ নয়, ও তো এখনো সেক্রেটারি নয় মামনি। রোদেলার সাথে সাথেই জবাব দিল। আমাকে আটকানো মিস সাইমার কাজ ছিল না, কিন্তু উনি আটকেছেন। শিহাব রোদেলার উত্তর শুনে চুপ হয়ে গেল। শিহাব জানে রোদেলা খুব জেদি, তারপরও আরো একবার বোঝাতে চাইলো কিছু একটা বলবে তার আগে আয়াজ শিহাবকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চুপ করো এখন, আর এসব কথা নিয়ে কথা বলতে হবে না। সাইমা ভুল করেছে, একটু শাস্তি ওকে পেতেই হবে। এমন সময় রুমে দরজা নক করার শব্দ হলো। কামিন। সাইমা কফি নিয়ে ভেতরে ঢুকে দেখলো আয়াজ হাঁটু ভেঙে রোদেলার সামনে চেয়ারে বসেছে এবং রোদেলা সিইও চেয়ারে বসে আছে। সাইমা সামনে এগিয়ে এসে বলল, ম্যাম, আপনার কফি। রোদেলা সাইমাকে মুখে কিছু বলল না, কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাইমার দিকে। তারপর হাত থেকে কফিটা নিয়ে চুমুক দিতে দিতে বলল, আপনি এখন আসতে পারেন। যেন নীরব থেকে নিজের জায়গা বুঝিয়ে দিল সাইমাকে। শিহাব অবাক হয়ে গেল রোদেলাকে দেখে। আয়াজ মুচকি মুচকি হাসতে, তার ছোট্ট কাঁচামরিচ বউয়ের কাণ্ড দেখে। রোদেলার এমন আচরণ শিহাব আগে কখনো এতটা কাছ থেকে অনুভব করেনি বা দেখেনি। রোদেলাকে সবসময় ইমম্যাচিউর ছোট মেয়ে মনে করে এসেছে শিহাব, কিন্তু আজ দেখতে পেল রোদেলা কতটুকু ম্যাচিউর হয়েছে এবং চুপচাপ থেকেও যে নিজের অবস্থান কাউকে বুঝিয়ে দেওয়া যায় এতটুকু জ্ঞান বুদ্ধি ওর হয়েছে। এদিকে আয়াজ জানে রোদেলা সবসময় এরকম, কোনো কিছু নিয়ে রাগ হলে বা কোনো কিছু একটা কথা মনে ঢুকলে সেটা ও এভাবে হ্যান্ডেল করে। এই আর নতুন কি, সেই আয়াজকে ভালোবাসা থেকে শুরু করে আজ এই অবধি পর্যন্ত রোদেলা তার প্রত্যেকটা চাওয়া এভাবে পূরণ করেছে। তবে রোদেলা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, কখনো কোনো ভুল কাজকে প্রশ্রয় দেয় না অথবা ভুল জেদ করে না। সাইমার প্রতি এতটা রাগ শুধুমাত্র ওকে আটকানোর জন্য হতে পারে না, এর ভিতরে হয়তো অন্য কোনো কারণ রয়েছে মনে মনে ভাবলো আয়াজ। নীরবতা ভেঙে আয়াজ বলে উঠল, শপিংয়ে যাবে বলেছিলে, আয়ান আর তুমি শপিংয়ে যাবে, সাথে ড্রাইভার যাবে। প্রয়োজন হলে সাথে ইমনকে নিয়ে যাও, একা যেতে হবে না, কেমন? তার প্রয়োজন হবে না, আমি আর আয়ান একা যেতে পারবো, সাথে ড্রাইভার আঙ্কেল থাকলেই হবে। ঠিক আছে, যাও। বলে ক্রেডিট কার্ডটা বের করে রোদেলার হাতে দিয়ে বলল, যা যা পছন্দ তাইতে নেবে। ক্রেডিট কার্ড লাগবে না, বাবা দিয়েছে সকালবেলা ক্রেডিট কার্ড। আয়াজ হাত পেতে বলল। কার্ডটা দাও। রোদেলা ক্রেডিট কার্ডটা আয়াজের হাতে দিল। আয়াজ বলল, এটা দিয়ে আমি শপিং করবো, তুমি আমারটা দিয়ে শপিং করবে। রোদেলা খুশি মনে কার্ড নিয়ে বের হয়ে গেল। আয়াজ আয়ানকে বলল, যা যা পছন্দ তোমার সব কিনে নেবে, ঠিক আছে? আর কারোর জন্য যদি কোনো শপিং করার প্রয়োজন হয় সেটাও করবে। যেহেতু আমি যেতে পারছি না তাই করে নিও বাবা, কেমন? বাবার সাথে রাগ করো না, বাবার এই মুহূর্তে সময় নেই। মামার সাথে যাও, যে শপিং করে নাও, ওকে? দুজনা বের হয়ে যেতে শিহাব সামনে এসে আয়াজের কাছে বলল, আমার ক্রেডিট কার্ড আমাকে ফেরত দে। আমার কার্ড তোকে দিয়ে শপিং করতে দিব না, দে। বিয়ের এটাই নিয়ম, ছেলেটা যা কিনবে তা শ্বশুরবাড়ি থেকে আসবে। তাই এই ক্রেডিট কার্ড এখন আমার যা ইচ্ছা তাই শপিং করব, এবং তুই ফেরত পাবি না। শিহাব কিছু একটা ভেবে বলল, তুই রোদেলা এত প্রাইস দিচ্ছিস কেন? দিন দিন তো মেয়েটা আরো জেদি হয়ে যাবে। রোদেলা ভুল জেদ করে না, হ্যাঁ একটু জেদি, কিন্তু ওর জেদের পেছনে অবশ্যই কোনো কারণ আছে। আজও সাইমা ওর সাথে যা করেছে আগে পরে হয়তো এমন কিছু একটা করেছে যার জন্য রোদেলা এতটা জেদ ধরেছিল। নতুবা রোদেলা কাউকে ছোট করে নিজের জেদ পূরণ করবে না। আর আমি খোঁজ নেব এই 2-2.5 বছরে এমন কি হয়েছে যার জন্য সাইমার প্রতি রোদেলার এতটা জেদ।
শিহাবের দিকে তাকিয়ে কথাগুলো বলল আয়াজ। শিহাব মুগ্ধ হয়ে শুনল আয়াজের কথাগুলো। আসলে আয়াজের মতো রোদেলাকে কেউ কখনো বুঝবে না বা ভালোবাসতে পারবে না। শিহাব আরও একবার কৃতজ্ঞ হলো আয়াজের প্রতি যে ওর মেয়েকে ওর চেয়ে হয়তো বেশি খেয়াল করার জন্য কেউ আছে এই পৃথিবীতে। এটা আয়াজ বলেই হয়তো এতটা নিশ্চিত হয়েছে শিহাব। নতুবা যতই ধন সম্পদশালী অল্প বয়সী আনম্যারিড কোনো ছেলে হোক না কেন, শিহাব কখনোই বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে বলতে পারতো না যে শিহাবের চেয়ে বেশি ভালোবাসবে সেই লোক রোদেলাকে। কিন্তু আয়াজের দিকে তাকালে ও বলতে পারে হ্যাঁ, শিহাবের চেয়েও বেশি যত্ন এবং ভালোবাসা দিয়ে রাখবে আয়াজ রোদেলাকে। শিহাব কোনো কিছু না বলে হঠাৎ চেয়ার থেকে উঠে আয়াজকে জড়িয়ে ধরলো। আয়াজ ভ্যাপাচাকা খেয়ে গেল, বলল তোর আবার কি হলো? এমন করছিস কেন? কিছু না, তো রাতে অপরাধ মাফ করে দিয়েছি তাই। রোদেলা ও আয়ান শপিং এর জন্য যাওয়ার পর মিটিং শেষ করে আয়াজ লেগে গেল নিজের কাজে। তার সেক্রেটারিকে ইশারা করে ডেকে বলল, এই 2 বছর অফিসে কি কি হয়েছে? রোদেলা কতবার অফিসে এসেছে? কার কার সাথে কথা হয়েছে? সবগুলো ফুটেজ যা রেকর্ড করা থাকে সবগুলো চেক করার জন্য কয়েকজন লোক লাগাও। যত দ্রুত সম্ভব রেকর্ডিং চেক করে শুধুমাত্র যেদিন যেদিন রোদেলা এসেছে সেদিনের ভিডিও ফুটেজগুলো দেখবে। অফিসে এসে রোদেলা কার কার সাথে কথা হয়েছে, আমার কেবিনে রোদেলা কতবার ঢুকেছে, যখন ঢুকেছে সাথে কে ছিল, সবগুলো দেখবে। এবং সন্দেহজনক কিছু মনে হলে সেই ফুটেজগুলো আমাকে ফরওয়ার্ড করবে এবং কাজগুলো খুব গোপনে করবে, যেন কেউ জানতে না পারে। কেউ না, মানে কেউ না। সেক্রেটারি ইমন কথাগুলো শুনে সাথে সাথে লেগে গেল নিজের কাজে। রেকর্ডিং রুমে ওখানে গিয়ে প্রয়োজনীয় সব ডাটা দিয়ে তথ্য কালেক্ট করতে লাগলো। সারাদিন লাগে সব তথ্য কালেক্ট করে ইমন জানতে পারলো 2 বছরে রোদেলা মোট 5 বার অফিসের ভিতরে এসেছে। তার মধ্যে 4 বার এই কেবিনে ঢুকেছে, অর্থাৎ আয়াত স্যারের কেবিনে ঢুকেছে। 4 বার ঢুকতে কোনো সমস্যা হয়নি, একা একাই রোদেলা ক্যাবিনেটে ঢুকে গেছে। কিন্তু পঞ্চমবার রোদেলার সাথে কিছু কথোপকথন দেখা যাচ্ছে, কি কথা বলছে তা জানা যায়নি। কিন্তু কথা শেষে রোদেলা কান্নারত অবস্থায় কেবিনের সামনে থেকে চলে যায়। এই ফুটেজটি সন্দেহজনক মনে হয় সাথে সাথে আয়াজ স্যারের মেলে ফরওয়ার্ড করলো ইমন। আয়াজ ফুটেজটি বারবার দেখছে, কি কথা বলছে বোঝা যাচ্ছে না, কিন্তু এতটুকু শিওর এমন কিছু বলেছে সাইমা, যা শুনে রোদেলা কান্না করে অফিস থেকে চলে গিয়েছে। সাথে সাথে আয়াজ আরও বাকি 4টা ভিডিও দেখলো, কারণ আয়াজের রুমেও সিসি ক্যামেরা রয়েছে। আয়াজ মনোযোগ দিয়ে দেখছে রোদেলা কেবিনে ঢুকে আয়াজের চেয়ারে হাত বুলাতো, তা টেবিল পরিষ্কার করত, তারপর আয়াজের চেয়ারে বসে ঘুমিয়ে যেত। কখনো আয়াজের ছবি পরিষ্কার করে ছবি বুকে নিয়ে ঘুমিয়ে যেত, ছবি নিয়ে কান্না করত। ভিডিওগুলো দেখে আয়াজের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এত কেঁদেছে মেয়েটা, কতটা কষ্ট করেছে, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে আয়াজের। অনেকক্ষণ ধরে ভিডিও ফুটেজগুলো দেখে তারপর ফোন দিল মিস সাইমাকে, বলল 2 মিনিটের মধ্যে আমার কেবিনে আসুন। সাইমা কেবিনে দরজা নক করলে আয়াজ বলল কামিন। সাইমা দরজা ভেজিয়ে দিয়ে কেবিনের ভেতরে প্রবেশ করলো। সাইমা টেবিলের কাছে আসতেই বলল বসুন। তারপর ল্যাপটপটা ঘুরিয়ে ভিডিও ফুটেজটি দেখিয়ে বলল, ওই দিন আপনার সাথে মিস রোদেলার কি কি হয়েছিল আমাকে বলুন। সাইমা শুকনো ঢোক গিলল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, না মানে স্যার ওই দিন মানে আমি আর কি। আর বলে শেষ করতে পারলো না মিস সাইমা। তার আগে আয়াজ ধমক দিয়ে বলল, কি মানে মানে করছেন? কি কথা হয়েছিল বলুন। আপনি না বললেও আমি জেনে যাব, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আই এম সরি স্যার, আমার কথাগুলো সেদিন বলা ঠিক হয়নি, আমি বুঝতে পারিনি। আমি আপনার ভালোর জন্য মানে আপনার দিক বিবেচনা করে ওনাকে এই কথাগুলো বলেছিলাম। আর এমন হবে না স্যার, প্লিজ আরেকটিবার সুযোগ দিন। কাঁদো কাঁদো কণ্ঠে কথাগুলো বলল মিস সাইমা। আই ওয়ান্ট টু নো এক্স্যাক্ট হোয়াট ইউ সে টু হার। রাগত স্বরে বলল আয়াজ। মিস সাইমা থতমত খেয়ে গেলেন, গড়গড়িয়ে বলা শুরু করলেন, আমি বলেছিলাম তোমার মতো মেয়ের এগুলো করা শোভা পায় না। তুমি শিয়াব স্যারের মেয়ে, ঠিক আছে, ওনার বন্ধুর মেয়ের মতো থাকবে। বেহায়ার মতো বারবার ওনার অনুপস্থিতিতে ওনার কেবিনে কেন চলে আসছো? তোমার বাবা জানলে কি বলবে এসব? আয়াস স্যার কোথায় আর তুমি কোথায়? একটু সুন্দর হয়েছো বলেই কি তুমি মনে করো উনি ওনার ডিগনিটি ভুলে, ওনার পজিশন ভুলে তোমার মতো মেয়েকে গ্রহণ করবে? যতই কেবিনে এসে বসে থাকো না কেন, তোমার মতো হাঁটুর বয়সী মেয়ের প্রেমে কখনই পড়বেন না উনি। আর হয়তো এজন্যই তোমার বাবার সাথে বন্ধুত্ব নষ্ট হবে বলেই উনি ইতালি সবাইকে কিছু না বলে চলে গিয়েছেন। ইতালি থাকেন, ওখানেই দেখো নিশ্চয়ই কোনো সুন্দরী বিজনেস ক্লায়েন্ট বা সেক্রেটারির সাথে তার অবশ্যই কোনো সম্পর্ক আছে। তোমার মতো মেয়ে ওনাকে কি দিতে পারবে? ওনার যা প্রয়োজন তা তুমি কখনোই দিতে পারবে না। এই কথাগুলো শুনে মিস রোদেলা কান্না করে চলে গিয়েছিল। স্যার, আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। মিস রোদেলা না করা সত্ত্বেও বারবার চলে আসতেন,
এবং শিহাব স্যারের অনুপস্থিতিতে আপনার ক্যাবিনে বসে থাকতেন। অফিসের স্টাফরা সবাই এটা নিয়ে কথা বলি করতো, তাই আমি এগুলো বলেছিলাম। ভেবেছিলাম আপনার এবং শিহাব স্যারের বন্ধুত্ব নষ্ট হবে, তাই ভেবেছিলাম এগুলো শুনে মিস রোদেলা কিশোরী বয়সে যে আপনার প্রতি ইনফ্যাচুয়েশন আছে সেটা শেষ হয়ে যাবে আস্তে আস্তে। কথাগুলো শুনে আয়াজ থ হয়ে গেল, রাগে গজগজ করতে করতে বলল, হাউ ডেয়ার ইউ সেড দিস বুলশিট হার। আর আপনি কি করে জানেন আমার কি প্রয়োজন? বলেছি কখনো আপনাকে আমার যা প্রয়োজন তা আমি রোদেলা দিতে পারবে না? বলুন। অফিস স্টাফ কর্মচারীর মতো থাকবেন, মালিকের ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি করবেন না, আর সম্মানের সাথে রেজিগনেশন লেটার জমা দিয়ে দিন। আমি যদি আপনাকে ছাঁটাই করে দিই অন্য কোথাও চাকরি খুঁজেও পাবেন না। এতটুকু সম্মান আমি আপনাকে দেখালাম, নিজে থেকে রিজাইন দিয়ে চলে যান। তবে হ্যাঁ, যাওয়ার আগে মিস রোদেলার কাছে ক্ষমা চেয়ে যাবেন। মিস সাইমা কাঁদতে কাঁদতে অফিস রুম থেকে বের হয়ে গেল। দরজার পাশে দাঁড়িয়ে ছিল শিহাব। শিহাব না চাইতে সবগুলো কথা শুনে ফেলেছে। রাগে ওর শরীর গজগজ করছে। তার মেয়েকে এতগুলো কথা শুনিয়েছে এই মেয়ে, কিন্তু যেহেতু আয়াজ অ্যাকশন নিয়েছে তাই নিজে থেকে শিহাব আর কিছু বলল না। শিহাব ঢুকে আয়াজের হাতে একটা লিস্ট ধরিয়ে দিল, বলল, মেহমানদের লিস্ট ইমনকে দিয়ে দিলেই ও সব ব্যবস্থা করে নিবে। আর তাছাড়া ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কি কথা বলা শেষ? বাকি তোর কোনো রিকোয়েস্টমেন্ট বা থাকলে সে অনুযায়ী বুঝিয়ে দিস। এগুলো তুই কর। এই মুহূর্তে আমার অনলি একটাই রিকোয়ারমেন্ট, সেটি হচ্ছে রোদেলার রায়নে শপিং শেষ করা। আমি ওদের পিক আপ করতে যাব, আমার ফিরতে একটু দেরি হতে পারে। বাকি তুই সব কিছু দেখে মিলিয়ে নিস। বলেই হাসি মুখে বের হয়ে গেল আয়াজ। আজ শিহাব আটকালো না বা আটকানোর চেষ্টাও করলো না। জানে এই মুহূর্তে আজ ও রোদেলার একসাথে থাকা প্রয়োজন। রোদেলার সাথে মিস সাইমা যা করেছে তা থেকে বের হওয়ার জন্য আয়াজের ও সঙ্গ দেওয়া প্রয়োজন। রোদেলা শপিং এর জন্য বের হলেও শিহাব জানে তার মেয়ের রাগ এখনো পড়েনি। এখনো নিশ্চয়ই সাইমার ব্যাপারে এই ভাবছে রোদেলা। এদিকে অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে আয়াজ ফোন দিল রোদেলার নাম্বারে। 2 রিং হতেই ফোন ধরলো রোদেলা। ওপাশ থেকে কি বলল জানা গেল না। আয়াজ শুধু বলল, আমি তোমাদের পিক আপ করতে আসছি, ওয়েট করো আমার জন্য। বলেই ফোন কেটে দিল। শপিং শেষে বসুন্ধরা শপিং মলের বাইরে দাঁড়িয়েছে আয়াজ ও রোদেলা। আয়াজ মাত্র এসে দেখলো ওরা দুজন দাঁড়িয়ে আছে, তাই গাড়ি পার্কিং এ না গিয়ে সোজা আয়ান আর রোদেলাকে ইশারা করলো গাড়িতে ওঠার জন্য। রোদেলা আয়ান যে গাড়িতে এসেছে সেই গাড়ি পাঠিয়ে দিয়েছে আয়াজ আগে ফোন করে, তাই ওরা দুজনেই গাড়িতে উঠে পড়লো। রোদেলা সামনে এবং আয়ান পিছনে। আয়ান বসে হাত পা ছড়িয়ে বলল, এই সব অবস্থা টাইট হয়ে গেছে। শপিং করতে করতে মার তো আজকে কিছুই পছন্দ হচ্ছিল না, যেটা দূর ছিল সেইটাই রিজেক্ট করে দিচ্ছিল। আমি আমার মতো শপিং করেছি। মাকে বিয়েতে এতগুলো পড়তে হবে, কিন্তু পাপাকে আগেই বলে রাখলাম। অবশ্যই আমার ছেলে আমার জন্য পছন্দ করেছে, আমি চোখ বন্ধ করে সেগুলো পড়তে পারবো। আমার দ্বিতীয়বার খুলে দেখার কোনো প্রয়োজন নেই। পেছনের দিকে ঘুরে কথাগুলো বলল রোদেলা। অবশ্যই আমার ছেলের পছন্দ বলে কথা। ছেলের পছন্দের মা এত সুন্দর, তাহলে তার পছন্দের শপিং কত সুন্দর হবে। এবং আমার শপিংগুলো তুমি করে দেবে, কেমন? ছেলের দিকে তাকিয়ে বলল আয়াজ। রোদেলা আয়াজের দিকে তাকিয়ে বলল, কি বলেন? ছেলের পছন্দ করা মা তার মানে কি আপনার পছন্দ নয়? আপনি কি চোখ বন্ধ করে সিলেক্ট করেছেন? কখন আমি বললাম এই কথা? অবাক হয়ে প্রশ্ন করলো আয়াজ। এই তো এখন বললেন ছেলের পছন্দ বলে কথা, তার মানে আপনি পছন্দ করেননি? আয়াজ অবাক হয়ে রোদেলার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো। কোন কথাকে কোন দিয়ে পেঁচ দিয়ে কোনভাবে নিয়ে আমাকে কোনোভাবে আটকানো যায়, এই মেয়ে এটা ভালো করে পারে। এটাই একটা ট্যালেন্টের। পুরো দুনিয়ার সাথে পারলেও এই পুচকে একটা মেয়ের সাথে আমি কথায় কখনো বেড়ে উঠি না। হতাশার শ্বাস ফেললো আয়াজ। এদিকে রোদেলা কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে গাল ফুলিয়ে বম হয়ে বসে রইল। আয়াজ লক্ষ্য করলো সবটা। কিছুক্ষণ পর আয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলল, ছেলের আমি আগে পছন্দ করেছিলাম। সাথে সাথে আয়ান আপোষ করে বলল, তাই নাকি? আমি তো প্রথম দিন থেকে মা হিসাবে পছন্দ করে ফেলেছিলাম। যেদিন তোমাকে প্রথম দিন জড়িয়ে ধরে চুমু খেয়েছিলাম সেই দিনই বুঝেছিলাম, বাস পেয়ে গেছি আমার মাকে। বলেই হাসলো আয়ান। আয়াজ আয়ানের দিকে তাকালো, মনে মনে ভাবলো, ছেলেটা সমান বুঝে কোন কথা বলে না। এখন আমি ছেলেকে কিভাবে বোঝাবো? ও তো দেখে, আমি তো না দেখে যখন আমাকে জড়িয়ে ধরেছে ফিল করে ভালোবেসে ফেলেছি। এই কথাটা কি করে ছেলের সামনে বলা যায়? অগত্যা হেরে যেতে হলো আয়াজকে। তারপর চুপচাপ সামনে দৃষ্টি দিয়ে গাড়ি চালানোতে মনোনিবেশ করলো আয়াজ। গাড়ি চালাচ্ছে আর ঘুরে ঘুরে রোদেলার দিকে তাকাচ্ছে আয়াজ। আর ভাবছে এসেছিল রোদেলার রাগ ভাঙাতে, এসে কিভাবে কথার জালে ফেসে বেকায়দায় পড়ে গেল আয়াজ। না পারছে কিছু বলতে, না পারছে সইতে।
ছেলেটাও হয়েছে মার মতো, সময় মতো আগুনে ঘি না ঢাললে হয় না। মা মানে রোদেলা। গাড়ি চালাতে চালাতে নিরিবিলি একটা জায়গায় এসে থামলো আয়াজ। তারপর আয়ান ও রোদেলাকে গাড়ি থেকে নামতে বলে নিজেও গাড়ি থেকে নেমে একটু সামনে গিয়ে দাঁড়ালো আয়াজ। রোদেলা আয়ান গাড়ি থেকে নেমে সাথে সাথে সমস্বরে বলে উঠল, ওয়াও, কি সুন্দর জায়গা। ভালো লেগেছিল তোমাদের? আমি এখানে একটা মিটিংয়ের কাজে এসেছিলাম। এসে আমার খুব ভালো লেগেছিল। ভেবেছিলাম তোমাদের দুজনকে অবশ্যই একদিন নিয়ে আসবো, তাই আজকে হাতে সময় করে তোমাদের নিয়ে এসেছি। সামনে আমার পরিচিত এক বিজনেস ক্লায়েন্টের রিসোর্ট আছে নদীর পাড়ে। ঠিক করেছি ওখানে আমরা রাতে ডিনার করব, তারপর বাসায় যাব। কেমন হলো বুদ্ধিটা বলো তো? জোস হয়েছে পাপা, সেই। চলো হেঁটে হেঁটে রিসোর্টের ভেতরে যাই, গাড়ির ড্রাইভার নিয়ে যাবে। জায়গাটা সুন্দর, হাঁটলে ভালো লাগবে। বলে এক হাতে রোদেলা আরেক হাতে ধরলো আয়ানের। আয়াজ আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের মধ্যে একজন মনে হচ্ছে। এক হাতে তার ভালোবাসা, তার প্রেয়সী, তার স্ত্রীর হাত, আরেক হাতে তার রক্ত, তার ছেলে, তার উত্তরসূরির হাত। ভাবতেই ভালো লাগছে। এই দুটো মানুষকে ঘিরে আয়াজের জীবন। মাঝে মাঝে মনে হয় এই দুজনের যে কোনো একজনের যদি কিছু হয় আয়াজ হয়তো মরেই যাবে, বাঁচবে না। ভাবতে ভাবতে নদীর পার ঘেঁষে রিসোর্টের গেট পর্যন্ত চলে আসলো ওরা তিনজন। তারপর দারোয়ানকে গাড়ি দেখিয়ে চাবি দিয়ে ভেতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করতে চমকে গেল আয়ান ও রোদেলা। এত সুন্দর এক একটি ভিলা আলাদা আলাদা করে করা, এবং প্রত্যেকটা ওয়াটার ভিলা যা দেখতে খুব সুন্দর লাগছে। বাহিরে সন্ধ্যা হয়ে গেছে, তাই কয়েকটা হারিকেন দিয়ে সুসজ্জিত করা। সন্ধ্যার নিয়ন আলোতে হারিকেনের নরম উষ্ণ আলো খুবই সুন্দর লাগছে। রোদেলা আয়ান দৌড়ে গেল তাদের ওয়াটার ভিলার কাছে। আয়াজ দূর থেকে দেখছে রোদেলা ও আয়ানের বাচ্চামি। বয়সে খুব একটা ডিফারেন্স নেই, তাই তাদের দুজনার মানসিক অবস্থা একরকম। আবার দুজনার জায়গা থেকে বয়সের তুলনায় খুব বেশি ম্যাচিউর। হয়তো ওরা একা একা বড় হয়েছে, মা ছিল না, তাই দুজনার মানসিক অবস্থা বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিউর। তাই দুজন যখন একসাথে মিলে কোনো বাচ্চামো করে আয়াজের দেখতে খুব ভালো লাগে। তখন আয়াজের নিজের কাছে নিজের জীবনটা পরিপূর্ণ মনে হয়। না হয় করুক একটু দুষ্টুমি, করুক একটু পাগলামি। এই পাগলামি দুষ্টুমির অভাব খুব ছিল আয়াজের জীবনে, যা এখন পেয়েছে জীবন এখন পরিপূর্ণ। আয়ান ও রোদেলা দৌড়ে দৌড়ে নিজেদের ওয়াটার ভিলার ভিতরে গেল। গিয়ে দেখলো সুন্দর সুসজ্জিত করা রুম, রুমের সাথে লাগোয়া বারান্দা। বারান্দায় গিয়ে দেখলো পানির উপরে সম্পূর্ণ রুমটি ভাসমান মনে হচ্ছে। রোদেলা খুশিতে লাফিয়ে উঠলো। আয়ান বলল, ওয়াও পাপা, ইটস নাইস টু সি দ্য ভিউ। আগে কখনো কোনো হোটেলে গিয়ে আমার এত সুন্দর, এত ভালো লাগেনি রুমটি। এই রুমটি আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে আমরা এখানে থেকে যাব, কেমন? খুশিতে উচ্ছ্বসিত হয়ে কথাটা বলল আয়ান। আয়াজ রোদেলার দিকে ভ্রু নাচিয়ে প্রশ্ন করার ভঙ্গিতে তাকিয়ে রইল। রোদেলা আয়াজের দিকে তাকিয়ে ভ্রু কুচকে সরু চোখে তাকালো আয়াজের দিকে। রোদেলা আয়াজের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কাটলো। আয়াজ মাথা নিচু করে হেসে ফেলল। কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছে আয়াজ। আজকে ওরা তিনজন ডিনার শেষে বাড়ি ফিরবে না, এখানেই থাকবে। ফোন হাতে নিয়ে বের হয়ে গেল আয়াজ রুম থেকে। বাহিরে এসে আয়াজ ফোন করলো শিপ্রার নাম্বারে। শিপ্রা ফোন ধরতে আয়াজ শিপ্রার শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করলো। শিপ্রা জানালো, এখন মোটামুটি ভালো আছে, তবে শরীরটা একটু দুর্বল। ভালো মতো খাওয়া দাওয়া করিস, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আজ এই জন্য ফোন করেছিলাম, আজকে আয়ন আর রোদেলাকে নিয়ে আমি ঘুরতে বেরিয়েছিলাম আমাদের এক বিজনেস ক্লায়েন্ট মিস্টার মইনের রিসোর্টে। শিয়াব সেনে ওদের জানিয়ে দিস, ওদের এত পছন্দ হয়েছে আজকে ওরা এখানে থাকতে যাচ্ছে। এমনিতেও ডিনার করতে করতে দেরি হয়ে যাবে, তাই রাতে না ফেরাটাই বেটার। সকাল হলে আমি তো ড্রপ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি শিহাবকে বলবো। ভালো থাকিস, এনজয় ইয়োর ডে। ফোন কাটতে রোদেলা আয়াজের সামনে এসে বলল, আজ আমরা তিনজন একসাথে একই রুমে থাকবো। আয়াজ ভ্রুকুচকে তাকালো রোদেলার দিকে। আয়াজ মনে মনে জানে আজ ওরা তিনজন একসাথে থাকবে, কিন্তু রোদেলাকে খেপানোর জন্য বলল, তা হবে না। আমার রোদেলা নারীকে দেখলে আমার মাথা ঠিক থাকে না, মন চায় কিছু একটা করে বসি। হাত নিষ্পিস নিষ্পিস করে, বুকের ভেতর হানচান হানচান করে। আরও অনেক জায়গায় অনেক কিছু হয়, কাছে আসো, কানে কানে বলি। রোদেলা ছি বলে কানে হাত দিয়ে বলল, চুপ করুন অসভ্য চরিত্রহীন লোক। ঘুমাবো না আমি আপনার সাথে, আয়নের সাথে ঘুমাবো। বলেই হনহনিয়ে ভেতরে চলে গেল রোদেলা। রোদেলা চলে যেতে আয়াজ সশব্দে হেসে ফেলল। মনে মনে বলল, বোকার রোদেলা নারীতে গেছে ওয়াটার ভিলায়, একটা বেডরুম, তা বোকার রোদেলা বুঝতে পারছে না। আয়াজ ফোন পকেটে রেখে হাসতে হাসতে রুমের ভিতর চলে গেল। তারপর ভিতরে গিয়ে আয়ান ও রোদেলার কাছ থেকে কি কি খাবে মেনু জেনে রিসেপশনে ফোন দিয়ে জানিয়ে দিল তাদের জন্য ডিনার অ্যারেঞ্জ করতে। রিসেপশন থেকে জানানো হলো 40 মিনিটের মতো সময় লাগবে। তাই আয়াজ বলল, এই 40 মিনিট কি করা যায়? রোদেলা ও আয়ানকে কাছে ডাকলো, ডেকে বলল, 40 মিনিট পর ডিনার আসবে, তাই এইটুকু সময় আমরা তিনজন একটা খেলা খেলি। মোবাইলে লুডো টুর্নামেন্ট হবে, দেখি কে জেতে।
যে জিতবে সে অপর পক্ষ থেকে যা চাইবে তাই দিতে হবে। ডান। সবাই শর্তে রাজি। শুরু হলো খেলা। আয়াজ একে একে আয়ান ও রোদেলার পাকা গুটি সব খেয়ে নিল। রাস্তা ক্লিয়ার। আয়াজের 3টা গুটি পাকা হয়ে গেছে, শুধু একটি বাকি। কানা উঠলে গুটি পেকে যাবে, কিন্তু আয়াজের কানা উঠছে না। এদিকে রোদেলা আয়ানের 6 উঠছে না। আয়াজের টার্ন। আয়াজ বিসমিল্লা বলে মারতেই সাথে সাথে কানা উঠে গেল। আয়াজ জিতে গেল। রোদেলা আয়ান একে অপরের দিকে তাকিয়ে রইল। হতাশার সাগরে নিমজ্জিত হলো দুইজন। রোদেলা ভয়ে শুকনো ঢোক গিলছে। কি চাইবে মুনতাসির সাহেব বুঝতে পারছে না। এদিকে আয়ান আয়াজকে জোর দিচ্ছে। পাপা, যা চাওয়ার এক্ষুনি চাও। আজকে তুমি যা চাইবে আমি তোমাকে দিব। আয়াজ আয়ানের দিকে তাকিয়ে বলল, আগে ডিনার করব, তারপর যার যার কাছে চাওয়া তার কাছে একা একা চাইবো, ঠিক আছে? বলেই রোদেলার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলো আয়াজ। বলতে বলতেই ওয়েটার খাবার নিয়ে চলে আসলো। 3জন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডিনার কমপ্লিট করলো। তারপর রোদেলা কে রেখে আয়ানকে নিয়ে আয়াজ গেল বারান্দায়। তারপর ছেলের দিকে তাকিয়ে বলল, তোমার কাছে আমার একটাই চাওয়া, মানুষের মতো মানুষ হবে। কখনো নিজের ভিতরে এক ফোঁটা অহংকারকে জায়গা দেবে না, কখনো কোনো কিছুর জন্য মিথ্যার আশ্রয় নেবে না। যদি বাধ্য হয় কখনো নিতে হয়, মনে রেখো সেটার জন্য অন্যের উপকারের স্বার্থে হয়। ঠিক আছে পাপা, তুমি চিন্তা করো না। আমি ঠিক তোমার মনের মতো হওয়ার চেষ্টা করব। তুমি এই সিম্পল জিনিসটা কেন চাইলে পাপা? চাইলে তো আরো অনেক কিছু চাইতে পারতে। আয়াজ মুচকি হাসলো, হেসে বলল, এই চাওয়ার মধ্যে আমার সব কিছু পাওয়া রয়েছে বাবা, যেদিন বড় হবে সেদিন বুঝতে পারবে। বলেই ছেলের হাত ধরে রুমের ভিতরে চলে আসলো আয়াজ। দেখলো রোদেলা চুপচাপ খাটে বসে টিভি দেখছে। আয়ান গিয়ে যুক্ত হলো রোদেলার সাথে। কিছুক্ষণ টিভি দেখলো আর আয়াজ এদিকে কিছুক্ষণ ফোনে কার সাথে যেন কথা বললো। তারপর ফোন রেখে তাকালো দুজনের দিকে। দেখলো আয়ান ঘুমিয়ে ঢুলু ঢুলু অবস্থা। ছেলেটা সন্ধ্যার পর বেশিক্ষণ জেগে থাকতে পারে না। আয়াজ টিভি অফ করে দিয়ে আয়ানকে বলল ঘুমিয়ে পড়তে। তারপর রোদেলাকে বলল। আমার সাথে বারান্দায় এসো রোদেলা। রোদেলা ঘরে লাইট অফ করে দিয়ে চুপচাপ বারান্দায় গেল, কারণ রোদেলা এখন ঘুম আসছে না। বারান্দায় গিয়ে দাঁড়ালে ওয়াটার ভিলার রাতে সৌন্দর্য দেখতে খুব ভালো লাগবে, তাই চলে গেল। বারান্দায় একটা দোলনা আছে, দুজন দোলনায় বসলো। তারপর আয়াজ রোদেলার দিকে তাকিয়ে বলল, এখন তোমার কাছে চাওয়ার পালা, দেওয়ার জন্য প্রস্তুত? রোদেলা শুকনো ঢোক গিলল। তারপর আমতা আমতা করে বলল, প্রস্তুত, বলুন কি চান। আয়াজ রোদেলার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল, কিস মি রোদেলা, ইউ নেভার কিস মি বিফোর, আই ওয়ান্ট এ ডিপ কিস ফ্রম ইউ। রোদেলার সাথে সাথে ঘাড় ঘুরিয়ে তাকালো আয়াজের দিকে। তাকিয়ে লজ্জায় যেন হাত পা নাড়া ভুলে গেল, চোখের পলক ফেলাও ভুলে গেল রোদেলা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।